বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমি পূর্ববর্তী ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে আবারও সাহিত্যের রূপ পদ্ধতি নিয়ে আসছি। আমি গত ক্লাসে তোমাদের সাথে নাটক এবং কবিতা নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ছোট গল্প এবং প্রবন্ধ। ছোট গল্প। আজকে আমরা ছোট গল্প নিয়ে প্রথমে আলোচনা করব। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার একটি কবিতায় ছোট গল্প সম্পর্কে যা বলেছিলেন সেই কথাটি অদ্যাবধি পর্যন্ত ছোট গল্পের প্রকৃতি সম্পর্কে প্রামাণ্য ব্যাখ্যা হিসাবে গণ্য হয়ে আসছে। তিনি লিখেছিলেন, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রু জল, নাহি বর্ণনার ছোটা ঘটনার ঘনঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করে মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। এই যে শেষ হয়েও হইল না শেষ, এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট গল্প সম্পর্কে এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কথার ভিতরে বলে দেওয়া হয়েছে যে ছোট গল্প কখনোই কাহিনীর ভিতরে ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেওয়া হয় না কিংবা বলে দেয় না, যেমনটা ঘটে উপন্যাসের ক্ষেত্রে। বাংলা সাহিত্যে ছোট গল্প শব্দটি ব্যবহৃত হয়েছে 40-50 বছরের বেশি নয়। 40-50 বছরের বেশি নয়। তার পূর্বে শুধু গল্প বলা হতো। বড় আকারে গল্প হলে সেটা হতো উপন্যাসিকা, অর্থাৎ ছোট উপন্যাস। সাহিত্যের যত শাখা আছে, যেমন কাব্য, মহাকাব্য, নাটক, উপন্যাস ইত্যাদি, সেসবের মধ্যে ছোট গল্পই হচ্ছে সবচেয়ে আধুনিক কালের অর্থাৎ সর্বকনিষ্ঠ সৃষ্টি। ছোট গল্পেও থাকে উপন্যাসের মধ্যেই কোনো না কোনো কাহিনীর বর্ণনা, তবে তা শুরু থেকে শেষ পর্যন্ত নয়। কাহিনীর শুরুটা হয় আকস্মিকভাবে এবং কাহিনীর ভিতর থেকেই বেছে নেওয়া কোনো অংশ মাত্র থাকে সেখানে। ইংরেজি সাহিত্যের উদাহরণ অনুসরণ করে বাংলায় যেমন উপন্যাস রচনা করা হয়েছে, তেমনি ছোট গল্পের অনুপ্রেরণাও এসেছে পাশ্চাত্য সাহিত্য থেকে। ছোট গল্প বলতে কোন ধরনের কাহিনী বোঝাবে সে বিষয়ে বিশ্ববিখ্যাত মার্কিন ছোট গল্পকার এডগার অ্যালান পো, তিনি মনে করতেন আধ ঘন্টা থেকে 2-1 ঘন্টার মধ্যে পড়ে ওঠা যায় এমন কাহিনী হচ্ছে ছোট গল্প। অর্থাৎ আধা ঘন্টা থেকে 2-1 ঘন্টার মধ্যে পড়ে ওঠা যায়, অর্থাৎ ছোট গল্পের আয়তন পড়ে শেষ করা যায়, সময়টা আধা ঘন্টা হতে পারে, আবার 2-1 ঘন্টাও হতে পারে। এমন হলে এই কাহিনীটা এমন সময়ের মধ্যে হলে সেটা হবে ছোট গল্প। ইংরেজ লেখক H.G. ওয়েলস বলতেন যে ছোট গল্পের আয়তন এমন হওয়া সঙ্গত যেন 10 থেকে 15 মিনিটের ভিতরেই পড়ে শেষ হয়। ইংরেজি ভাষায় পোকে ছোট গল্পের জনক হিসাবেও বিবেচনা করা হয়। শিক্ষার্থীবৃন্দ, তিনি লিখেছেন, ইন দ্য হোল কম্পোজিশন দেয়ার শুড বি নো ওয়ার্ড রিটেন অফ হুইচ দ্য টেন্ডেন্সি, direct or indirect, is not to the one pre-established design. Undue brevity is just as exceptional here is in the poem, but undue length is yet more to be avoided. শিক্ষার্থীবৃন্দ, বলাই বাহুল্য, উপন্যাসে যেমন বিস্তারিতভাবে কাহিনীর বর্ণনা থাকে, ছোট গল্পের পরিধি ক্ষুদ্র হওয়ার কারণে ঘটনার পুঙ্খানুপুঙ্খ উপস্থাপন সেখানে সম্ভব নয় এবং সেটা অপ্রয়োজনীয় বটে। সাহিত্য গবেষক শ্রীশচন্দ্র দাস, তোমাদের শ্রীশচন্দ্র সম্পর্কে আগেই শব্দার্থ টিকাতে বলা আছে। তিনি বলেছেন, আসল কথা এই যে ছোট গল্প আকারে ছোট হবে বলে এতে জীবনের পূর্ণাবয়ব আলোচনা থাকতে পারে না। জীবনের কোনো খণ্ডাংশকে লেখক যখন রসনিবিড় করে ফোটাতে পারেন তখনই এর সার্থকতা। জীবনের কোনো একটি বিশেষ মুহূর্ত, কোনো বিশেষ পরিবেশের মধ্যে কেমনভাবে লেখকের কাছে প্রত্যক্ষ হয়েছে, ইহা তাহারই রূপায়ণ। আকারে ছোট বলে এখানে বহু ঘটনা সমাবেশ বা বহু পাত্রপাত্রীর ভিড় হবে না। ছোট গল্পের আরম্ভ এবং
পরিসমাপ্তি হবে নাটকীয়ভাবে। সত্য কথা বলতে কি, কোথায় আরম্ভ করতে হবে, কোথায় বা এক সমাপ্তির রেখা টানতে হবে, এই শিল্পদৃষ্টি যার নাই তার পক্ষে ছোট গল্প লেখা লাঞ্ছনা বই কিছু নেই। বাংলা ভাষায় সার্থক ছোট গল্পকারের অনন্য দৃষ্টান্ত হচ্ছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে ছোট গল্প বহু প্রকার হতে পারে। সাধারণত শ্রেণীবিভাগ হিসাবে এগুলাকে উল্লেখ করা যায়, যেমন প্রেম বিষয়ক ছোট গল্প, সামাজিক ছোট গল্প, প্রকৃতি ও মানুষ সম্পর্কে ছোট গল্প, অতি প্রাকৃত কোনো কাহিনী সংক্রান্ত ছোট গল্প, হাস্যরসাত্মক ছোট গল্প, উদ্ভট কল্পনাশ্রয়ী ছোট গল্প, সাংকেতিক বা প্রতীকধর্মী ছোট গল্প হতে পারে, ঐতিহাসিক ছোট গল্প, বিজ্ঞানভিত্তিক ছোট গল্প, গার্হস্থ্য বিষয়ক হতে পারে ছোট গল্প, মনস্তাত্ত্বিক, তাছাড়াও মনুষ্যত্বের প্রাণী জগৎ হতে পারে, বাস্তবনিষ্ঠ কোনো কাহিনী অবলম্বনে ছোট গল্প। ছোট গল্প আবার হতে পারে গোয়েন্দা কাহিনী বা ডিটেকটিভ গল্প অনুসারে। তাছাড়াও বিদেশে কোনো পটভূমিকায় রচিত ছোট গল্প হতে পারে। এরকম প্রায় 15টি ভাগে ছোট গল্প ভাগ করা যায়। আমাদের জন্য গর্বের বিষয় এটাই যে বাংলা ভাষার উপরোক্ত সব কটি শ্রেণীর গল্পই বাঙালি গল্প লেখকবৃন্দ লিখে গেছেন এবং এখনও লিখছেন। তো শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে ছোট গল্প সংক্রান্ত আলোচনা। তাহলে আমরা এখানে ছোট গল্পের সংজ্ঞায় যে বিষয়টি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর লিখে দিয়েছেন তার কবিতায়, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছি ভাসি, তারই বিচারিত অশ্রুজল নাহি বর্ণনা, ছোটা ঘটনার নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হলে শেষ হয়েও হইল না শেষ। এই যে শেষ হয়েও হইল না শেষ, অর্থাৎ গল্পটি পড়ার পরে আমাদের মনে হবে যেন আমরা এই গল্পে আর কিছু পড়তে চাই, অর্থাৎ লেখক কি ভুল করে আর বাকি অংশটুকু লিখলেন না, নাকি সময় হবে, এই ধরনের যে একটা অতৃপ্তি না পাওয়ার যন্ত্রণা, অর্থাৎ যে আমরা আর শেষটা কী, কীভাবে পরিসমাপ্তিটা কীরকম হতে পারতো সেই সম্পর্কে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা আলোচনা এখন উপস্থাপন থাকবে না। নাটকীয়ভাবে এর শুরু হবে এবং নাটকীয়ভাবে এর পরিসমাপ্তি হবে। বাংলা সাহিত্যে সার্থক ছোট গল্পকার হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা উল্লেখ করা হয়েছে, শ্রীশচন্দ্র দাস, মার্কিন ছোট গল্পকার এডগার অ্যালান পো তার কথা উল্লেখ করা হয়েছে, ছোট গল্পের বিভিন্ন শ্রেণীবিন্যাসের কথা উল্লেখ করা হয়েছে। তার মধ্যে প্রেম বিষয়ক, সামাজিক, প্রকৃতি মানুষ সম্পর্কে, ডিটেকটিভ বা গোয়েন্দা কাহিনী অবলম্বনে, বাস্তবনিষ্ঠ, ঐতিহাসিক, সাংকেতিক, মনুষ্যত্বের প্রাণী জগৎ, তারপরে বিদেশি পটভূমিকায় রচিত ইত্যাদি বিভিন্ন প্রকার ছোট গল্পের শ্রেণীবিভাগ রয়েছে। এখন আমরা যে সাহিত্যের যে শাখাটি পড়ব সেটা হচ্ছে উপন্যাস। শিক্ষার্থীবৃন্দ, বলাই বাহুল্য সাহিত্যের যেই শাখা প্রশাখা সমূহ রয়েছে তার মধ্যে উপন্যাস অন্যতম। শুধু তাই নয়, পাঠক সমাজে উপন্যাসই সর্বাধিক বহুল পঠিত এবং জনপ্রিয়তার শীর্ষে। উপন্যাসে কোনো একটি কাহিনী বর্ণিত হয়ে থাকে এবং কাহিনীটি গদ্যে লিখিত হয়, কিন্তু পূর্বে এমন এক সময় ছিল যখন কাহিনী পদ্যে লেখা হতো, তখন অবশ্য তাকে উপন্যাসও বলা হতো। শিক্ষার্থীবৃন্দ, যেমন বাংলা সাহিত্যের মধ্যযুগে সব ধরনের মঙ্গল কাব্যই ছন্দে রচিত এবং তাতে গল্প বা কাহিনী প্রকাশিত হয়েছে, তবু তাকে উপন্যাস না বলে কাব্যই বলা হতো, যেহেতু কবিতার ন্যায় তা ছন্দে রচিত হয়েছে। ঠিক তেমনিভাবে উপন্যাস রচিত হয় গদ্য ভাষায়। এই তথ্য অত্যন্ত প্রয়োজনীয়। ছন্দবদ্ধ রচনার অনেক পরে যেহেতু গদ্যের আবির্ভাব, তাই অপেক্ষাকৃত আধুনিককালে গদ্যে কাহিনী লেখা হয়েছে, যেমন গল্প বা ছোট গল্প, উপন্যাস, রম্যকাহিনী। এই রচনাগুলি অপেক্ষাকৃত আধুনিককালেরই রচনা। উপন্যাসের প্রধান উপজীব্য হচ্ছে প্লট। তাহলে উপন্যাসের প্রধান উপজীব্য কি? প্লট বা আখ্যান ভাগ। উপন্যাসের প্রধান উপজীব্য
তাদের ভিতরে শরৎচন্দ্র এখনো পর্যন্ত সবচেয়ে বেশি গঠিত ও জনপ্রিয় ঔপন্যাসিক। বাংলা সাহিত্যের আধুনিক যুগে অবশ্য দাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বর্ণকুল, সমরেশ বসু, শহীদুল্লাহ কায়সার, আবু ইসহাক, মাহমুদুল হক, জ্যোতিপ্রকাশ দত্ত, হাসান আজিজুল হক প্রমুখ বিভিন্ন গল্পকার ও ঔপন্যাসিক ক্ষেত্রে রয়েছেন। বহু প্রকারের উপন্যাস হতে পারে, যেমন ঐতিহাসিক উপন্যাস, সামাজিক উপন্যাস, কাব্যধর্মী উপন্যাস, ডিটেকটিভ উপন্যাস, আরও মনোবিশ্লেষণ ধর্মী উপন্যাসও হতে পারে। তাহলে উপন্যাসের শ্রেণী বিভাগে আমরা ঐতিহাসিক উপন্যাস, সামাজিক, কাব্যধর্মী, ডিটেকটিভ, ঐতিহাসিক, সামাজিক, কাব্যধর্মী, ডিটেকটিভ, মনোবিশ্লেষণ ইত্যাদি বিভিন্ন প্রকার উপন্যাস বাংলা সাহিত্যে রয়েছে। বঙ্কিমচন্দ্রের সমকালীন ঐতিহাসিক উপন্যাস খুবই জনপ্রিয় ছিল। তার সমসাময়িক রমেশ চন্দ্র দত্ত তারই মতো বহু ইতিহাস আশ্রিত উপন্যাস রচনা করেছিলেন, যেমন মাধবী কাঙ্কন, রাজপুতের জীবন সংখ্যা, মহারাষ্ট্র জীবন প্রভাত ইত্যাদি। তবে তার সমসাময়িক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেভাবে বাঙালি পাঠক সমাজকে মনোমুগ্ধ করে জয় করে নেন, তার সমকক্ষ আর কাউকে দেখা যায়। এই ছিল মোটামুটি আমাদের উপন্যাস। তো এখন আমরা সাহিত্যের রূপরীতি শাখার শেষ পর্যায়ে চলে এসেছি। সেখানে আমাদের প্রবন্ধ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সাহিত্যের শাখা রয়েছে, সে সম্পর্কে আমরা একটু আলোচনা করে আজকের মতো এই ক্লাসটি শেষ করব। তো আমরা জেনে নিই প্রথমেই প্রবন্ধ কী বা কাকে বলে। আসলে গদ্যে লিখিত এমন রচনা যার উদ্দেশ্য পাঠকের জ্ঞান তৃষ্ণাকে পরিতৃপ্ত করা, তাই হচ্ছে প্রবন্ধ। কোনো সন্দেহ নেই, এই জাতীয় লেখায় তথ্যের প্রাধান্য থাকবে, যার ফলে অজ্ঞাত তথ্যাদি পাঠক জানতে পারবে। ধরা যাক সংবাদপত্রে যাবতীয় খবরাখবর, দেশে বিদেশের মহাকাশে ইত্যাদি সবই গদ্য ভাষায় রচিত এবং যার লক্ষ্য পাঠকের অজানা বিষয়কে জানানো। গদ্য সাহিত্যের অন্তর্গত হলেও তথ্যবহ রচনা হলে আমরা কিন্তু তাকে প্রবন্ধ বলতে পারবো না, কারণ প্রবন্ধ সাহিত্যের উদাহরণরূপে গণ্য করা চলবে না তাকে, কারণ লেখাটি হতে হবে সাহিত্য পদবাচ্য। সাহিত্যের প্রধান লক্ষণ হচ্ছে সৃজনশীলতা। সৃজনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো লেখার মধ্যে যদি কোনো সৃজনশীলতা না থাকে, যদি সেটা সাহিত্য পদবাচ্য না হয়, সৃজনশীল না হয়, লেখকের সৃজনী শক্তির কোনো পরিচয় যদি সেখানে পরিস্ফুটিত না হয়, তবে সেটাকে আমরা প্রবন্ধ সাহিত্যের অন্তর্ভুক্ত করতে পারব। এই কারণে খবরের কাগজে প্রকাশিত সকল খবর গদ্যে রচিত হলেও তথ্যবহুল হলেও পাঠকের জ্ঞান তৃষ্ণাকে পরিতৃপ্ত করলেও সেটাকে আমরা সাহিত্য হিসাবে গণ্য করতে পারি না কিংবা সঙ্গত নয়। তো জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত সকল রচনায় প্রবন্ধ সাহিত্য বলে গণ্য হতে পারত, তা না হওয়ার ওই একটাই কারণ, সেটা হচ্ছে কি সৃজনশীলতার অভাব। তো প্রবন্ধ হতে হলে সেটাকে অবশ্যই কী হতে হবে, সাহিত্য পদবাচ্য বা সৃজনশীল হতে হবে। সৃজনশীলতা থাকতে হবে। মনে রাখা প্রয়োজন, সাহিত্যের যা চিরন্তন উদ্দেশ্য সৌন্দর্য সৃষ্টি ও আনন্দ দান, প্রবন্ধের সেই একই উদ্দেশ্য। সাধারণত কল্পনা শক্তি ও বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে লেখক কোনো বিষয়বস্তু সম্পর্কে যে আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্যরূপ সৃষ্টি করেন, তাকে প্রবন্ধ নামে অভিহিত করা হয়। প্রবন্ধের ভাষা ও দৈর্ঘ্য নানা রকম হতে পারে ঠিক, তবে তা গদ্যে ও নাতিদীর্ঘ আকারে লিখিত হয়। প্রবন্ধের মধ্যে দুটো মুখ্য শ্রেণীবিভাগ রয়েছে, একটা হচ্ছে তন্ময়, একটা হচ্ছে মনোময় প্রবন্ধ।
বিষয়বস্তু প্রাধান্য স্বীকার করে যে সকল বস্তুনিষ্ঠ প্রবন্ধ লিখিত হয় সেগুলোকে তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ বলে। এ ধরনের প্রবন্ধ কোনো সুনির্দিষ্ট সুচিন্তিত চৌহদ্দি বা সীমারেখার মধ্যে আদি, মধ্য ও অন্ত সমন্বিত চিন্তা প্রধান একটি সৃষ্টি। এই জাতীয় রচনায় লেখকের পাণ্ডিত্য, বুদ্ধি এবং জ্ঞানের পরিচয়ই মুখ্য হয়ে দেখা দেয়। আরেক শ্রেণীর রচনাও সম্ভব, সেখানে লেখকের মেধাশক্তি অপেক্ষা ব্যক্তি হৃদয়ই প্রধান হয়ে ওঠে। সেটা হচ্ছে মন্ময় প্রবন্ধ। রবীন্দ্রনাথের অধিকাংশ প্রবন্ধ এই পর্যায়ে। ফরাসি ভাষায় বেল লেটার বলে একটি শব্দ আছে, ইংরেজিতেও এটাকে বেল লেটারই বলা হয়। এই শব্দটির আসলে কোনো বাংলা নেই, বাংলায় একে বলা যেতে পারে চারু কথন। বেল শব্দের অর্থ সুন্দর বা চমৎকার, আর লেটার মানে হচ্ছে অক্ষর। বেল লেটার হচ্ছে মন্ময় প্রবন্ধের একটি উৎকৃষ্ট উদাহরণ, অর্থাৎ চারু কথন। রবীন্দ্রনাথের বিচিত্র প্রবন্ধ বইটির সকল রচনায় এই জাতীয় মন্ময় প্রবন্ধের পর্যায়ভুক্ত। অনেকে এই ধরনের লেখাকে ব্যক্তিগত প্রবন্ধ বলারও পক্ষপাত। রম্য রচনা মানে একটা কথা অনেক দিন যাবৎ ব্যক্তিগত প্রবন্ধ বোঝাতে চালু হলেও দুটি এক জাতীয় লেখা নয়। বেল লেটার বোঝাতে রম্য রচনা ব্যবহার করা ঠিক নয়, কারণ রম্য রচনা শব্দদ্বয়ের মধ্যে রম্য শব্দের ভিতরে এমন একটা ইঙ্গিত রয়েছে যে লেখাটি সিরিয়াস বা গুরুগম্ভীর বিষয় নিয়ে নয়, অথচ রম্য রচনার বিষয় খুবই গুরুগম্ভীর হতে পারে, কিন্তু প্রকাশ ভঙ্গি ও ভাষা গুরুগম্ভীর হলে চলবে না। বাংলা ভাষায় রচিত প্রবন্ধ সাহিত্য আয়তনে বিশাল এবং গুণগত মানে অতি উত্তম। রাজা রামমোহন রায় থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত তার আবহমানতা বা প্রবহমানতা কখনো ব্যাহত হয়নি কিংবা বাধাগ্রস্ত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সাহিত্যের বহু পরিচিত একটি প্রবন্ধ। এই প্রবন্ধে আমরা সাহিত্যের বেশ কয়েকটি শাখা সম্পর্কে জানলাম, শিখলাম এবং ওই শাখাগুলি কীভাবে নির্মিত হয়েছে সে সম্পর্কেও বিস্তারিতভাবে এখানে বর্ণনা করা আছে। আমাদের এই পাঠ্য বইটি আমাদের জন্য অত্যন্ত সহায়ক। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই বইটি অনুসরণ করবে, তাহলে সাহিত্যের প্রবন্ধটি তোমাদের হৃদয়ঙ্গম করতে কোনো ধরনের সমস্যা হবে না। তো আমি তোমাদের সাথে এখানে আলোচনা করলাম কবিতা, নাটক, তারপরে ছোট গল্প, উপন্যাস এবং প্রবন্ধ, এই পাঁচটি বিষয় সম্পর্কে। আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে এবং তোমরা এখান থেকে কিছু শিখতে পেরেছ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানেই আজ তোমাদের প্রতি উদারতা আমার, তোমরা অবশ্যই পাঠের সাথে সংশ্লিষ্ট থাকবে, নিয়মিত পড়াশোনা করবে এবং ঘরে তোমাদের অভিভাবকদের কথা মেনে চলবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে।